ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমি তো ইদানিং অনেক লেখালেখি করি ফেসবুকে, আমার একটা কলামও আছে মিডিয়া ওয়াচ বলে। তো স্বাভাবিকভাবে আপনার মনে যে জায়েদ সাহেবের মনে, অন্যান্য সবার মনে যে প্রশ্ন হয়, আমার মনেও সেই একই প্রশ্ন আসে যে এরকম তো হওয়ার কথা ছিল না, কেন হলো এরকম। তো সেখানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আমার যদ্দূর উনি ডক্টর ইউনূস যখন জানলাম যে উনি দায়িত্ব নিচ্ছেন, আমরা সবাই খুব মানে আশান্বিত হলাম যে না, এবার একটা ভালো লোকের কাছে দেশ পড়েছে এবং সব কিছু আশা করি ঠিক হয়ে যাবে এবার। তো উনি দায়িত্ব নিলেন ৮ আগস্ট। আমি 10ই আগস্ট আমার মনে আছে এখনও, আমি একটা লেখা লিখলাম ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি। তো সেখানে আমি 2টা কথা বলেছিলাম। আমি বললাম যে স্যার, 1 নম্বর, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি অনেকবার ওনাকে ইন্টারভিউ করেছি, আমি ওয়াশিংটন টাইমসে ওনার উপরে মানে কভার স্টোরি করেছি আর কি। মানে তো আমি লিখলাম যে স্যার, আপনার কাছে অনুরোধ, 2টো কাজ আপনি প্রথমেই করেন। 1 নম্বর, এই দেশে যারা ক্ষমতাবান, দুর্নীতি সেখান থেকেই শুরু হয়, তারাই দুর্নীতি করে সবসময় এবং তাদেরকে জবাবদিহিতে আনা যায় না। তো আপনি স্যার নেওয়ার পরে আপনি একটাই কাজ, মানে 1 নম্বর কাজটা করেন যে আপনি আপনার নিজের সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশ করেন। এতে 2টো কাজ হবে। একটা হবে যে ক্ষমতাধররা সম্পদ বিবরণী জনসমক্ষে জানায়, এটা একটা নজির থাকবে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা একটা অব্লিগেশনে থাকবে যে আমাদেরও এটা করতে হবে, মানুষেরও মনে হবে যে না, এটা করতে হবে। আর দ্বিতীয় কথা বললাম যে আপনি বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা শক্ত হাতে এটা করেন। তো 13 তারিখে উনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন, মানে 8 তারিখে ক্ষমতা নেওয়ার পর, এবং 13 তারিখে আমার খুব ভালো লাগলো, মনে হয় উনি আমার পোস্ট পড়েছিলেন কি না আমি জানি না। উনি বললেন যে আমি সহ উপদেষ্টা পরিষদে যারা আছে, সরকারি সবাই আমাদের সম্পদের হিসাব বিবরণী জনসমক্ষে আমরা প্রকাশ করব। এটা উনি বললেন যে এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এটা আমরা করব। আর দ্বিতীয় কথা বললেন যে আমরা চেষ্টা করব যতখানি পারি যে দেশে আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়, সব কিছু। কিন্তু 2 মাস পরে একজনে আমাকে বলল যে আপনি কি জানেন যে উনি ওনার মামলা এক্সিকিউটিভ অর্ডারে উনি মানে প্রত্যাহার করে নিয়েছেন। আমি বললাম এটা তো ওনার করার কথা না, এটা তো ঠিকভাবে করবে। পরে আমি যখন খোঁজ নিলাম এটা, যে দেখলাম যে সত্যি তাই করেছেন সেটা, আমি খুবই হতাশ হয়ে গেলাম। এবং আমি তার পরের দিনই একটা লেখা লিখলাম যে ডক্টর ইউনূসকে আইন কি প্রভাবিত করছেন, এরকম একটা লেখা আমি লিখলাম যে এটা তো আপনার করার কথা না। আপনি যদি সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে তো আপনার উচিত ছিল যে আপনার বিরুদ্ধে যে মামলা আছে আপনি বলবেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান হবে, এ ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না। তার কারণ তখন আমি বললাম যে আপনি যদি এটা করেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা কী, খালেদা জিয়ার সঙ্গে আপনার পার্থক্য, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপনার পার্থক্য কী, এটা আপনি কেন করতে গেলেন? এটার কোনো জবাব নেই। তারপরে দেখলাম উনি 666 কোটি টাকার কর মওকুফ, আর একের পর এক গ্রামীণ ব্যাংকে এবং অঙ্গ প্রতিষ্ঠানের যত রকমের ব্যাপার ছিল সেগুলো তিনি একটার পর একটা উনি এক্সিকিউটিভ অর্ডারে সব করতে থাকলেন। গ্রামীণ ব্যাংকের মালিকানার 25%, সরকারি 25%, সেখান থেকে উনি 10%-এ নিয়ে আসলেন। তারপরে গ্রামীণ টেলিকম, এটা নানান মানে একটার পর একটা এগুলো করতেই থাকলেন। তো তখন আমি বললাম, তখন অনেকে আমাকে বেশ ওনার পক্ষের যারা ছিল, আমি ওনার পক্ষে ছিলাম সত্যি কথা বলতে কি, তো তারা আমাকে খুব মানে কটু ভাষায় বলল যে আপনি এ সমস্ত কী বলতেছেন, এগুলো তো কোনো ঠিক না, ওনার তো গ্রামীণ ব্যাংকে কোনো মালিকানা নাই। তো আমি বললাম যে তখন আমি মানে একটা উদাহরণ, একটা লেখা লিখলাম যে সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ওনার সাথে এই সম্ভবত 81 সালের দিকে তখন জিয়াউর রহমান ক্ষমতায়। তো জিয়াউর রহমান তো সবসময়, যে উনি খুব সৎ মানুষ, আর্থিক সততা ছিল। তো আমি একদিন স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই লোকটা তো মনে হচ্ছে খুব সৎ লোক। তো উনি হাসতে হাসতে বললেন যে আরে আরশাদ শোনো, তার তো অসৎ হওয়ার তো কোনো কারণ নাই, পুরো দেশই তো তার, তো সে অসৎ হতে যাবে কেন?
তো আমি তখন বললাম যে গ্রামীণ ব্যাংকের মালিকানা ডক্টর ইউনূসের নাই, খুব ভালো কথা, কিন্তু উনি তো সমস্ত সুযোগ সুবিধাগুলো সেখান থেকেই পাচ্ছেন, তাই না? তো এটা কেমন কথা? তা আপনার তো মালিকানার দরকার নাই, আপনি যদি সমস্ত সুযোগ সুবিধাগুলো সেখান থেকে নেন, তাহলে তখন থেকেই মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিতে শুরু করলো যে এই লোকটা কিসের জন্য আসছে। তারপরে উনি প্রতি মাসে একবার করে বিদেশে যাচ্ছেন। তারপরে আমাদেরকে কি গেলানো হলো যে এগুলো সব দ্বিপাক্ষিক ভিজিট। তো আমি লিখলাম যে দ্বিপাক্ষিক ভিজিট যদি হয় তো তার একটা প্রক্রিয়া চলে আর কি, দুই দেশের মধ্যে আলোচনা হয়, সেখানে এজেন্ডা কি হবে সেগুলো ঠিক হয়। তারপরে নর্মালি হোস্ট কান্ট্রি সমস্ত খরচ বহন করে, যে ওখানে হোটেলে থাকা যাওয়া এগুলো সব নর্মাল প্র্যাকটিস আর কি, যত আপনাকে দাওয়াত দেয়, আমরা যেমন কাউকে দাওয়াত দিলে সেইভাবেই সেটা করি। তো এখন দেখা গেল যে প্রথমে বলা হলো যে উনি নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদ, সেখানে 7 জন মাত্র নিয়ে যাবেন। তো আমরা খুব খুশি হলাম যে না, শেখ হাসিনা তো 100-150 করে নিয়ে যেত বা অন্যান্যরা এইবার। কিন্তু যখন উনি গেলেন দেখা গেল সেখানে 7 জনের জায়গায় 57 জন হলো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগিয়েছে কী ব্যাপার, এত লোক কোথার থেকে আসলো? পরে যেটা জানা গেল যে তার মধ্যে 35 জন ছিল এসএসএফের লোক, কেমন, তারপরে নানান এই সমস্ত পার্সোনাল স্টাফ এগুলো সমস্ত সবাই। আচ্ছা, ভালো কথা। তো তখন তারপর যখনই বিদেশে যাচ্ছেন তো এইরকম লোকজন সঙ্গে যাচ্ছে। তো আমি একটা লেখার মধ্যে লিখলাম যে আচ্ছা, আপনি যেখানে যাচ্ছেন আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের হোস্ট কান্ট্রির, তো আপনি 35 জন এসএসএফ সঙ্গে নিয়ে যান কেন? তো এটার যুক্তিটা কি? তো একজনে আমাকে বলল যে না, এটা নাকি সরকারি নিয়ম আছে। আমি বললাম উনি তো সরকারের প্রধান, এটা তো কোনো কোরআন শরীফের মানে কোনো কিছু লেখা নেই, তাই না? তো আপনি এটা কেন করবেন? এটা তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা, তাই না? তো আপনি তো এই জন্যই মানে আমার মনে হচ্ছে যে এই সব নানান কারণে মানুষের মনে একটা সাংঘাতিক রকমের প্রশ্ন দেখা দিয়েছে যে এই লোকটা কিসের জন্য আসছে। আপনার কাছে